শফিকুল ইসলাম যে একদম এইভাবে ভিডিও করে, এইভাবে একবারে শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, সে কখনো ভয় পেয়ে গিয়েছিল? ভয় আমি একবার পেয়েছিলাম। শুভেন্দু অধিকারী ফোন করে ঈদের শুভেচ্ছা জানানো সহ বেশ গল্প শুনলাম, তো কেমন লাগছিল সেদিন? দেখো, শুভেন্দু বাবুর ফোন তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? না, ভোটের আগে থেকেই বলেছি। ঈদের নামাজ রেড রোডে হলো না, কোরবানি নিয়েও যে নির্দেশ, কোথাও কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে? দেখো, কুরবানি তো মানবদা এত সুন্দরভাবে বিজেপির খবর করে প্রার্থী হয়ে গেল, সন্তু যার হাতে খড়ি আরামবাগ টিভি থেকে, সে প্রার্থী হয়ে বিধায়ক হয়ে গেল, তো শফিকুল্লাহ নয় কেন? দেখো, আজকে আরামবাগ টিভি থেকে শফিকুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চাইবে? বলতে যাবো আপনি বিরোধী ছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভা বা গণতন্ত্র, এটা কি ভালো হবে? এটাও তো ভালো হবে না শফিকুল্লাহ। ধর্নাতে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ছাড়া, দু চারজন, নয়না বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিরা কোথায়? মানে কোনো সাংসদরাও এলেন না। মানে এই চিত্র তো মারাত্মক চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে হাসবেন। এত ভালো একজন সাংবাদিক ছিলে মেইন স্ট্রিমের নিউজ চ্যানেলে, সেখান থেকে একদম সোশ্যাল মাধ্যমে নিজের সত্তা, নিজের পরিচয়, এই টার্নওভারটা কেন? কোনো ঘটনা, কোনো আঘাত বা অন্য কোনো ভাবনা? এক রাতে এই বাংলার পুলিশ তার গোটা বাড়িটাকে ঘিরে ফেলেছিল। জানতেন না তিনি কি অপরাধ তার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলও কেটেছেন গোটা পরিবার সমেত, বাচ্চাদেরও ছাড়া হয়নি। আজ সেই মানুষটা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন। হ্যাঁ, বাংলার ফোন থেকে মনে, প্রত্যেকটা মানুষের ঘরে মনে পৌঁছে গেছেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম। নামটা, এই ব্র্যান্ডটাই যথেষ্ট। কিভাবে হলো তা তো গোটা বাংলার মানুষ জানে, কিন্তু আজকে তার নেপথ্যের কিছু গল্প আপনাদের সামনে, সত্যি কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। শফিকুলদা, প্রথমেই বলবো বেঙ্গল ভয়েসে স্বাগত তোমাকে। আর এখন এই বিজেপির শাসনের সরকারে নিজেকে সেফ মনে হচ্ছে এবার? হ্যাঁ, আমি আপাতভাবে সেফ, কারণ মানে যখন ওই সরকারটা ছিল তখন একটা বাড়িতে আতঙ্ক থাকতো সব সময়, যে এই মনে হয় দরজাতে কেউ কিছু ধাক্কা মারছেন। থানা থেকে ধাক্কা মারলেই আমাদের প্রথম মাথায় যেটা আসে যে কোন থানা থেকে এসছে, মানে নোটিশ তো আসতেই থাকতো। তো থানার অত্যাচারটা একটু বেশি হতো। আর তার আগে তো মানে পাবলিকের একটা ভয় ছিল, মারধর দেওয়া ইত্যাদি করা, হামলা করা। কিন্তু পরের দিকে কেসের পর কেস হচ্ছিল, তো ওই মানে ঠক 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 আমাদের প্রথম মাথায় আসে কোন থানা। তো সেটা এখন বন্ধ আছে, হুমকি বন্ধ আছে, ফোনে থ্রেট কল ছিল সেগুলো বন্ধ আছে। সেদিক দিয়ে বলতে পারি একটা মুক্তির স্বাদ, যে একটা এমন একটা পরিবেশে ছিলাম, কি হবে আমি চিন্তায় থাকতাম, আমার বাচ্চারা চিন্তায় থাকতো, একটা ট্রমার মধ্যে দিয়ে যেত, আমার ওয়াইফ খুব চিন্তায় থাকতো। সেই জায়গা থেকে একটা মুক্তি, এটুকু বলতে পারি। শফিকুল ইসলাম যে একদম এইভাবে ভিডিও করে, এইভাবে একবারে শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, সে কখনো ভয় পেয়ে গিয়েছিল? না, ভয় বলতে দেখো, নিজের থেকেও পরিবারকে নিয়ে একটা ভাবনা তো থাকে। ভয় আমি একবার পেয়েছিলাম আমার বাড়িতে থাকাকালীনই। তখন রাত 1:30 বাজে। আমি তখন জেগেই ছিলাম। আমি তখন অনেক রাত পর্যন্ত ভিডিও আপলোড করতাম। আমি অনেকটা রাতেই ভাত খাচ্ছি তখন, রাতে 1টা নাগাদ। সবাই বাড়িতে, আমি আমার ওয়াইফ জেগেছিলাম। তখন বাড়িতে যে ধাক্কাটা মারা হচ্ছিল, দরজাতে ধাক্কা মারা হচ্ছিল, তখন একটু চমকে গেছিলাম যে এত রাতে কেন ধাক্কা মারা হচ্ছে। তারপর আওয়াজ দেওয়া, খুলুন খুলুন খুলুন। কে না, থানা থেকে এসছি মানে আরামবাগ থানা থেকেই তারা এসছেন। আমি এখন কেন না, দরজা খুলতে হবে। রাত 1:30টার সময় পুলিশের কিন্তু এরকম নিয়ম নেই কোনোভাবে থানাতে ওইভাবে আসা। মানে মানে আমি তো সেরকম কিছু অপরাধ করিনি যে আমাকে এক্ষুনি তুলে নিয়ে যেতে হবে। যদি নোটিশে থাকে নোটিশটা দিয়ে যেতে পারে ডে টাইমে। তো ওই ঠকঠক ধাক্কা এমন ভাব। তারপরে আমরা পাশের বাড়ি থেকে ফোনে জানতে পারলাম যে পুলিশ তোমার বাড়ির সামনে তো আছেই, তোমার বাড়ির বাইরে রাস্তা ধরে ধরে অনেক সব লোক যারা পুলিশের ড্রেসে নেই, এরকম লোকও আছেন। এই খবরটা পাওয়ার পরে, এবং যেভাবে ধাক্কাধাক্কি মারা হচ্ছিল, আর আমার যে বাড়িটা ছিল না, ওই বাড়ির তখন পুরো কমপ্লিট হয়নি, মানে উপরতলায় জানালা খোলা ছিল, মানে তখন রেলিং বসেনি, মানে ওদিক দিয়ে কেউ উঠে ভিতরে ঢুকতে পারেন।
তো তখন ধাক্কা মারছে, আমি বেরোতে চাইছি না, যে এত রাতে কেন আমি বেরোবো। তখন বলা হচ্ছে যে না, খুলতে হবে খুলতে হবে, এবং প্রচুর লোক শুনতে পাচ্ছি। তখন আমার কোথাও মনে হয়েছিল যে দরজা না খুললেও জানালা দিয়ে ঢুকে হয়তো ভিতরে তারা ঢুকে পড়বেন। এবং সেদিন হয়তো ফিজিক্যালি আমাকে পুলিশ হয়তো বলা হচ্ছে, পুলিশের উর্দি পড়ে তো অনেক কিছু হয়, কী করি বা জানবো সেটা সত্যিকারের পুলিশ, কারণ অনেক উর্দি ছাড়াও প্রচুর লোকজন ওখানে ছিলেন। তো আমি সেদিন ভেবেছিলাম যে হয়তো ওপর দিয়ে তারা ঢুকবেন, ঢুকে এখানে তো যা করার তারা করবেনই, আর সেই সঙ্গে হয়তো বের করে নিয়ে যাওয়া হবে, নিয়ে যেতে রাস্তায় যেতে যেতে তো যা করার হবে। সেদিন খানিকটা ভয় আমি পেয়েছিলাম, এবং সেই ভয়ের একটা ভিডিও আমি রাতেই একটা আপলোড করেছিলাম। আমি তখন ইউটিউব আপলোড করে দিয়েছিলাম যে যেভাবে লোক ঘিরে ফেলেছেন, আমি জানি না কী হবে। তো মানুষ সেটা দেখেও একটু উদ্বেগ প্রকাশ করেছিলেন। তো ওটা হচ্ছে এই চলাকালীন আমার একটা ভয় ছিল। দেখো, আমরা মানুষ তো যতই বলি আমরা কোনো প্রাণের মায়া দেওয়া নেই, আরে প্রাণ তো শুধুমাত্র তোমার একার না, তোমার বাচ্চাদের কথা ভাবতে হবে, তো তোমার ছেলে মেয়ে আছে, সুতরাং একটা ভাবাই। আমরা যদি মৃত্যুর ভয় আমরা না পাই, আমরা কি আগুনে ঝাঁপ দিয়ে দিই কখনো? তো আমরা সাহস নিশ্চয়ই ধরবো, কিন্তু একেবারে নিজেকে অহেতুক মানে মেরে ফেলবো সেটাও তো না। আমাদের লড়াইটা জারি রাখতে হবে, এটা ছিল আমার উদ্দেশ্য। ফলে আমি সহজে কিন্তু ধরা দিতাম না। ধরার ওরা অনেক চেষ্টা করেছে, আমিও লড়াই করেছি, কিন্তু একেবারে সামনাসামনি চলো ধরে নাও নিয়ে চলে যাও ওইরকম না। আমরাও কৌশল অবলম্বন করেছি, ওরাও নানান কৌশল অবলম্বন করেছে, কিন্তু পারেনি। একবার 20 সালে ধরে ফেলেছিল, অনেক দরজা ভেঙে টেঙে, এই হচ্ছে ব্যাপার। ফলে জীবনে ভয় আসেনি তা না, কিন্তু ভয়কে জয় করে আবার এগিয়ে গেছি। শুভেন্দু অধিকারী ফোন করে ঈদের শুভেচ্ছা জানানো সহ বেশ গল্প শুনলাম, তো কেমন লাগছিল সেদিন শুভেন্দুবাবুর ফোনটা পেয়ে? দেখো, শুভেন্দু বাবুর ফোন তো মানে হয়তো মানুষ অনেকে ভাবছেন যে আজ সেদিনই মনে হয় প্রথম ফোন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার অনেক দিনের আলাপ, মানে সে পরিবর্তনের অনেক আগে থেকে ওনার পরিবারের সঙ্গে আমার যোগাযোগ। আমি ওনাদের বাড়িতে গেলে আমি ভিতরে, আমাকে ডাকে, বাড়ির সবাই আমার সঙ্গে দেখা করতে আসেন, বলে সম্পর্কটা আমার খুব ভালো আগে। আর ফোন ঈদের দিনে হয়েছে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ফোন তা না, ফোন হয়তো সবসময় হয় না, কিন্তু আমাদের যোগাযোগ থাকে। তবে আমি ইচ্ছে করে ওনাকে বেশি বিরক্ত করি না। আগে যতটা বিষয়ে আমি জানার চেষ্টা করতাম, জানা বলতে কি খবরের ব্যাপারেই জানতে চাইতাম, এবার আমি ততটা আর বিরক্ত করি না। আমি বুঝি যে উনি অনেক ব্যস্ত, কিন্তু আমার অবাক লাগে যে উনি অনেক প্রচণ্ড ব্যস্ত হয়েছেন, কিন্তু আমি অ্যাটলিস্ট ওনাকে সেই উনি চেঞ্জ হয়ে গেছেন এটা আমি বুঝছি না। এত ব্যস্ততা, তার মধ্যে যখন আমার খুব জরুরি প্রয়োজনে কোনো একটা বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপ করি, উনি কিন্তু যদি থাকেন অনলাইনে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশান দেন, বা না থাকলেও পরে ধরুন একটু সন্ধ্যার দিকে রাতের দিকে উনি রিয়াকশান দেবেনই। মানে এটা আমার কোথাও মনে হয়েছে যে মানুষটি সত্যিই ভুলে যাওয়ার লোক না। আর উনি বলেওছেন উনি সহজে ভোলেন না, আমাকেও বলেছেন, মানে অনেকবারই বলেছেন। আমি নিজে বলেছি যে আপনি প্রচণ্ড ব্যস্ত, এখন আর কিছু বলবো না। উনি একটা কথা বলেছেন আমাকে, আমি সেসব দেখাতে পারবো না, যে শুভেন্দু কখনো চেঞ্জ হবে না, ট্রাস্ট মি, ঠিক এই লাইনটাও পর্যন্ত বলেছেন। এটা আমার ভালো লাগে, কিন্তু আমি ইচ্ছা করে ওনাকে বিরক্ত করি না। আমি যে খবরগুলো করি, যদি খবরের মধ্যে উনি দেখি ফলো করেন, হয়তো কিছু থাকলে বলেন, আমাকে পরবর্তী সময় জানান। তো এটা একটা বড় ব্যাপার। কিন্তু শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার তার সঙ্গে যোগাযোগ আছে, তাতে কী আর যায় আসে? আমার তো অন্য কোনো চাওয়া পাওয়া নেই, এবং উনি নিজে খুব ভালো করে জানেন আমি কী ধাতের লোক। সেই জন্যই হয়তো আমার সঙ্গে এতটা যোগাযোগ রাখেন। আমি না জীবনে কখনো নিজের জন্য চেয়েছি, না কখনো নিজের জন্য চাইবো। আমি নিয়মের বাইরে কখনো কিছু বলি না। এখন আমি জানো তো, এখন না অনেকে আমাকে মনে করছেন আমি মনে হয় আমি মনে হয় মুখ্যমন্ত্রী। মানে শুভেন্দু অধিকারী ফোন করেছেন, মানে আমাকে অ্যাপিলের শেষ নেই। কে বলছেন আমার বাড়ির পাশে ট্রান্সফারটা করে দিতে হবে, কে বলছেন আমাকে এই করতে হবে। আমি বলেছি দেখুন, এইসবে আমি নেই, আমি এইসব করতে পারবো না। যদি কখনো আমি দেখি কেউ নিয়মের বাইরে গিয়ে ফেঁসে গেছেন, তাকে আগের সরকার তাকে শাস্তি দিয়েছে, হ্যারাস করেছে, তিনি অন্যায় করেননি, সেক্ষেত্রে আমি হয়তো সেই ন্যায়টা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো, বা ন্যায়ের জায়গাটায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কেউ অন্যায় করেছেন, তাকে বসিয়ে দিয়েছে, তার জন্য আমি যেহেতু মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলি বা কথা আছে, চলো তার জন্য একটা তদবির করে দিই, এইসব কিন্তু আমার হবে না। আচ্ছা শফিকুল্লাহ, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, শহর কলকাতাতে করেছো, বিভিন্ন সংবাদ মাধ্যমে, এখন এত বড় সমাজ মাধ্যমে আছো, কি বুঝতে পারছো? আমি এটা না ভোটের আগে থেকেই বলেছি যে ওনাদের ভবিষ্যৎ একেবারে খুব খারাপ, অন্ধকার, এবং সেটা তো প্রমাণও হয়ে যাচ্ছে। জাস্ট 1 মাসের মধ্যে কীভাবে দলটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। ওদের কোনো ভবিষ্যৎ নেই। কেন নেই জানো তো? তৃণমূল কংগ্রেস দলটা কারা করছিলেন? তৃণমূল কংগ্রেস দলটা তারাই করছিলেন। এখন তুমি পাড়া থেকে শুরু করে একেবারে এমএলএ স্তর, এমপি স্তর পর্যন্ত সব ধান্দাবাজ, ম্যাক্সিমাম ধান্দাবাজ। এই ধান্দাবাজ মানে এরা কি মানে এরা কি একটু চায়ের সঙ্গে চা খেতে হবে। এরা অ্যাকচুয়ালি কী জানো তো? এরা ধান্দাবাজ বলতে এরা সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চান। ক্ষমতার সঙ্গে থাকলে
কিছু পাওয়া যাবে, আর ক্ষমতার সঙ্গে থাকলে যা পেয়েছি সেটাকে রক্ষা করা যাবে। এখন তো ক্ষমতা নেই, ফলে ওনারা কী করবেন? এখন গেছেন ফেঁসে। তো এখন ফেঁসে গেছেন যে ক্ষমতা নেই, আমরা থাকবো কী করে, আর যেটা করেছি সেটা রক্ষা করব কী করে, পিঠটা বাঁচাবো কী করে। সেই জন্যে এখন ওনারা যেটা করছেন, আলাদা একটা ব্লক তৈরি করেছেন। এই ব্লকটা তৈরি করলে হয়তো ভাবছেন শাসকের একটু সিম্প্যাথি পাওয়া যাবে, তাহলে আমরা আমাদের পলিটিক্যাল ভবিষ্যৎটা হয়তো অন্ধকার, দরকার নেই, কিন্তু আপাতত বাঁচতে পারবো। এই একটা কৌশল ওনারা নিচ্ছেন। মানে কি এই যে নতুন তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, তাহলে শফিকুল্লাহ তুমি বলছো যে এটাও প্রি প্ল্যান্ড? প্রিপ্ল্যান বলতে কি, মানে ইনারা দেখছেন এদের ভবিষ্যৎ তো অন্ধকার তৃণমূল কংগ্রেসের, তো এখন বাঁচবো কী করে, রাস্তায় বেরোলে চোর চোর বলছেন, কেউ ডিম ছুটছেন, বাঁচবো কী করে। তা নাহলে বলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকে 60 জন এমএলএ রাতারাতি ঐক্যবদ্ধ হয়ে যাবেন? এত বড় নেতা হয়ে গেছেন উনি, ওনার ইমেজ তো আমরা দেখেছি। সুতরাং সবাই হচ্ছে ডাক না, আমার তো মনে হয় অনেককে ডাকাও হয়নি, তারাও এসে সই করে দিয়েছেন। কারণ মনে হচ্ছে যে ঋতব্রতর সঙ্গে গেলে মনে হয় মুখ্যমন্ত্রীর সিম্প্যাথি পাওয়া যাবে, মনে হয় আমার 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 বাড়িতে আর ডিম পড়বে না, আমার লোকগুলো আর সমস্যায় পড়বেন না। এটা হচ্ছে বাঁচার তাগিদ, ফলে এটার কোনো অস্তিত্ব নেই। এটা আজকে দেখলাম এন্টালির যিনি এমএলএ হয়েছেন তার বাড়ির সামনে বাড়ি ঘেরা হয়েছে, ফলে বাঁচার ব্যাপার নয়। আমি তো সরকারের কাছে সবসময় বলবো, যদি এটাই ওনাদের চেষ্টা হয় যে এইসব করলে বাঁচতে পারবো, শাসকের একটা ভালো নজরে চলে আসবো, আর ইডি সিবিআই পুলিশের তদন্তগুলো সব হবে না, এটা যেন না করে শাসক। কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, আর মানুষই ওদেরকে বঞ্চিত করেছে। দেখো 40% ভোট পেয়েছে বলছে বটে, তুমি শুধু একটা ভোট যেতে দাও না, পৌরসভার ভোটটা যেতে দাও না, দেখবে 40% থেকে 20% নিচে, এবারই আরও নিচে নেমে যাবে। সুতরাং এমনিতেই মরে গেছে, এদের আর কিছু নেই। শুধু শাসন ক্ষমতায় থাকাকালীন ভোটটা হয়েছিল, 40% ভোটটা পেয়েছিল, এরপর দেবে কী হবে। দেখছো তো, সব মেয়রের পদ থেকে সব ছেড়ে দিচ্ছেন, ফলে এরা এমনিতেই শেষ, ভবিষ্যৎ অন্ধকার। মমতা ব্যানার্জি কিছুদিন থাকবেন, তারপর দেখবে তুমি অন্তরালে চলে গেছেন। আর অভিষেক ব্যানার্জি উনি বিদেশে চলে যেতে পারেন, আর জেলও যেতে পারেন। এখন জেলে যাওয়ার পর জেল থেকে ফিরে এসে মানুষের যা হয় আবার লড়বো, সেখান থেকে যদি উনি শুরু করতে পারেন ঠিক আছে, কিন্তু জেলে যদি না যান তাহলে উনি তার লড়াইটা সেভাবে করবেনই না। সুতরাং ওনার ভবিষ্যৎ কিছুই থাকবে না, পলিটিক্স ছাড়তে পারেন। আর আমি আগেও বলেছি ওনাদেরকে, এবারও বলতে পারি, ওই বাড়ির সামনে চায়ের দোকানে দেখবে সন্ধ্যেবেলা এইভাবে বসে বসে চা খাবেন, কেউ নেই, পাশ থেকে লোক গেলে বলবেন কী রে অভিষেক কেমন আছিস, এটুকুই। এর বাইরে নো সিকিউরিটি, নো গ্ল্যামার। আর ওই জন্মদিন পালনের জন্য শাহরুখ খানের থেকেও একেবারে বড় একটা আয়োজন, ফ্যাম ট্যাম বলে কিছুই দেখতে পাওয়া যাবে না। আমরা কিছুদিন আগেই দেখলাম ঈদের নামাজ রেড রোডে হলো না, এটা বিশাল বড় একটা সিদ্ধান্ত ব্রিগেডে। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছো? খুব ভালো সিদ্ধান্ত। ওটা কেন, এই শুক্রবার যে জুম্মার নামাজ হয় সেটাও রাস্তাতে পড়া বন্ধ হয়েছে, খুব ভালো। আমি তো মুসলমান, আমি তো জানি, আমিও তো নামাজ পড়ি, আমার বাড়ির সামনে একটা মসজিদ করেছি আমরা। তো আমার কাছে কথা হচ্ছে, লোককে সমস্যায় ফেলে আমি ধর্মাচরণ কেন করব। কেউ বলবেন একবার তো, 10 মিনিট তো, আধ ঘন্টা তো। আরে 10 মিনিট আধ ঘন্টার জন্য জানো কত লোকের ট্রেন মিস হয়ে যায়, কত মানে ফ্লাইটের রাস্তায় থাকলে ফ্লাইট মিস হয়ে যায়, সেটা কত সমস্যা তৈরি করতে পারে, অ্যাম্বুলেন্সটা আটকে গেলে কত সমস্যা হতে পারে। আমি কেন করব? আমাকে কে বলেছে যে রাস্তা জ্যাম করে আমাকে নামাজ পড়তে হবে? ধর্মে বলা আছে নাকি? যদি একটা জামাতে লোক না ধরে, ধরে একবার নামাজ পড়া হচ্ছে, লোক ধরলো না, প্রচুর লোক, আরেকবার একটা হয়ে গেলে আরেকবার নামাজ হবে। ঈদের নামাজ হয় তো ছোটো ছোটো জায়গায়, যেখানে ঈদের নামাজ পড়া হয়, যে লোক বেশি হলে দফায় নামাজ হয়, তো আমি কেন করব? আর রেড রোডে নামাজ পড়ার তো রেওয়াজ ছিল না। ওটা ওই শহীদ মিনার চত্বরে যে মাঠটা আছে, ওখানে ঈদের নামাজ হতো। ওখানে একবার বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিলো, তো তখন কি হবে, চলো রাস্তাটা ডাঙা আছে, ওখানে নামাজটা পড়ে নেই। আর ওই সময় বর্ষাকালই আমাদের না ঈদ না চন্দ্র মাস ধরে হয়, তো ঘুরে ঘুরে ঈদটা হয়, 10 মাস করে, 10 দিন করে এগিয়ে আসে। তো ওই টানা কয়েক বছর বর্ষাকালে ঈদ হয়েছে, তো সবাই ওই ঝুঁকি নেননি, রেড রোডে নামাজ পড়েছেন। তো ওটাই একটা ওই অলিখিত রেওয়াজ হয়ে গেছিলো। ঈদের কোনো লিঙ্ক কিন্তু রেড রোডের সঙ্গে কিছু নেই, যে ওখানে কিছু ঈদের ব্যাপার ছিল, মসজিদ ছিল, এরকম কিছু না। তো ফলে ওখানে বন্ধ তো কী হয়েছে, এই যে ব্রিগেড একটা বড় জায়গা যেখানে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে, তো সেখানে হয়েছে, ভালো হয়েছে। আমি তোমাকে এটাও বলছি, যদি এবার ঈদের দিনে প্রচণ্ড বৃষ্টিতে ব্রিগেডে জল জমে যেত, তুমি দেখতে সামনের রাস্তাতেই ঈদের নামাজ হতো। ওটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এবং তখন দেখতে মানুষ কিছু বলতেনও না, না ঠিকই তো, এটা তো কী করার আছে, নামাজটা তো হয়েছে। কিন্তু বিকল্প জায়গা রয়েছে, তুমি সেই জায়গা ফাঁকা রেখে জোর করে তুমি একটা ধর্মীয় সুশ্রুরি টেনে, কেন আমাকে ওখানে নামাজ পড়তে দেওয়া হবে না, এমন নাকি শুনেছি মমতাও নাকি বলেছিলেন যে পারমিশন না থাকলেও তোরা ওখানে নামাজ পড়বি, জাভেদ খানকে নাকি বলেছিলেন। মানে কত বড় উস্কানি, বুঝতে পারছো? কিন্তু মুসলমানদের এবার আমি দেখলাম শুভবুদ্ধির উদয় অনেকটাই হয়েছে, উস্কানিতে পা দেননি, আর এটাতে কোনো আঘাত, ধর্মে আঘাত, বিশ্বাসে আঘাত, এরকম কিছুই হয়নি। আচ্ছা,
আচ্ছা, তাহলে শুধু নামাজ কেন, কোরবানি নিয়েও যে নির্দেশ, কোথাও কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে? কোথাও কি একটা সমাজকে বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে? দেখো, কুরবানি তো গরু কুরবানিটাই বেশি চর্চাতে এসেছে, কিন্তু গরু কুরবানি বারণ তো বলেনি কোথাও। গবাদি পশু এবং প্রাণী সংরক্ষণের একটা আইন করা হয়েছিল, অনেক পুরনো, সেটাকে জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছে নতুন সরকার। এর সঙ্গে নতুন সরকার নতুন কিছু করে ফেলেছে অর্ডার, এটা ঠিক না। আগের সরকার দেখতো না আইন, ওরা অনেক কিছুই ফলো করেনি, এটাও করছিল না, এরা এসে ফলো করছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই গরু কুরবানি দেওয়া হয়নি মানে আমাদের ধর্মের বিশ্বাসে আঘাত যদি কেউ বলে থাকেন, সেটাও ভুল। গরু কি আরবে কুরবানি হয়? গরু কি নবীজি খেতেন? ওখানে অন্য দুম্বা, উট এইসব কুরবানি হয়। এখানে নেই, বিকল্প হিসেবে গরু পাওয়া যেত, গরু করা হয়। তো গরু না হলে কি যায় আসে? এই যে আমাদের বাড়িতে গরু হয়নি, খাসি কুরবানি হয়েছে, কোনো প্রবলেম নেই। তো এটা না ওই আর কি জোর করে ধর্মীয় সুড়সুড়ি টানার চেষ্টা, এর সঙ্গে কোনো ব্যাপারই নেই। আর একটা কথা আমি যেটা মনে করি, দেখো, মোষকে নিয়ে তো এত কথা হচ্ছে না, খাসিকে নিয়ে এত কথা হচ্ছে না, গরুকে নিয়ে এত কথা কেন হচ্ছে? তুমি যদি কোনো একটা বিষয়ে খুব মানো, গরুকে মাতা মানে একটা দেবতার আসনে তুমি বসিয়েছো, তোমাকে না, তুমি যদি এটা করো, আমাকেও না, তোমার সঙ্গে আমি রোজ কাজ করছি, একসঙ্গে বসে করছি, তুমি একজনকে বিরাটভাবে মানছো, মাতা হিসেবে মানছো। তো আমারও উচিত যে আমি তার বিশ্বাসটাকে নিয়ে এমন কিছু করব না যার সঙ্গে আমি দিনরাত সাক্ষাৎ করি, মানে যাতায়াত করি, আমরা একসঙ্গে ওঠা বসা করি, সেখানে তার বিশ্বাসে আঘাত হয়। হয়তো সে কিছু বলবে না, কিন্তু আমার উচিত হবে না তোমার ধর্মীয় বিশ্বাসটাকে আমি এমন কিছু করব তাতে তুমি কষ্ট পাও। তাহলে আমি যদি ধর্মকে বিশ্বাস করি, ধর্ম তাকেই বলে যে অপরের ধর্মকে সম্মান দেয়। আমার তো ওটা মাস্ট ম্যান্ডেটারি না, যে ওটা ম্যান্ডেটারি হলে আমি মানতাম যে আমি কেন করবো না, ওটা ম্যান্ডেটারি না। কিন্তু আমি বুঝি যে ভারতের লোকেরা আছেন যারা গোমাতাকে গোমাতা বলেন, গরুকে। তো এত বিশ্বাস, আমি কেন তাদের মানে ওই ভক্তির জায়গাটাকে আমরা বলছি কোরবানি, কিন্তু তাদের কাছে মনে হবে মানে করে দিল, একটা নৃশংসভাবে হত্যা করলো। তারা কিন্তু এটাকে বলিও ভাবছেন না, তারা হত্যা ভাবছেন। বলি এবং হত্যার মধ্যে তফাৎ আছে। তো এটা আমারও মনে হয় এটা মেনে চলা উচিত, যেহেতু আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। তো আমাদের কিছু লোক আছেন উগ্র, তারা মনে করেন ওটাই আমাদের আসল, ওটা না করলে আমার ধর্মে আঘাত। এটা ভুল কথা। তবে মুসলমানরা কিন্তু অনেকটাই মেনেছেন এবার, এটা আমার খুব ভালো লাগছে। ফলে এটাকে আমি ওইভাবে দেখছি না, বরং আমি এবার অনেক বেশি সম্প্রীতি দেখতে পাচ্ছি। আরেকটা প্রশ্ন রাখতেই চাইবো তোমার কাছে, যেটা সোশ্যাল মিডিয়া খুললেই অনেকেই প্রশ্নটা করেন, মানবদা এত সুন্দরভাবে বিজেপির খবর করে প্রার্থী হয়ে গেল, সন্তু যার হাতে খড়ি আরামবাগ টিভি থেকে, সে প্রার্থী হয়ে বিধায়ক হয়ে গেল, তো শফিকুল্লাহ নয় কেন? তুমি প্রার্থী হলে না কেন? দেখো, সবাইকে যে বিজেপি না মানে ভোটে লড়তে হবে, এটা কোনো মানে নেই। আমি এটা মনে করি যে পার্টিতে ভালো লোকের আসা উচিত। মানবরা গেছে, সন্তুরা গেছে, ভালো করেছে, গেছে। কিন্তু তার মানে এই না যে পরিচিতি লাভ করেছি, সাংবাদিকতা করেছি, আমারই গোত্রের আরও অনেকে চলে গেছে মানে আমাকেও যেতে হবে, না যেতে পারলে, টিকিটটা না পেলে ডিসক্রেডিট, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি পলিটিক্সের বাইরেও অনেক কাজ আছে, অনেক কাজের সুযোগ আছে, এবং সেই কাজগুলো করা উচিত। আমি এখন কি করতে চাই, এই যে ওরা পার্টিতে চলে গেল, এমএলএ হয়ে গেছে, ওরা প্রশাসনিকভাবে কাজকর্ম করবে, তাহলে কি আমার কোনো কাজ নেই? আমার অনেক কাজ আছে। আমরা কি চেয়েছিলাম? আমরা প্রথমে চেয়েছিলাম সরকারটাকে পাল্টাতে হবে। কেন চেয়েছিলাম? কারণ এই সরকারটা যেটা ছিল তাকে দিয়ে আমরা যেটা চাই একটা সুশাসন প্রতিষ্ঠা, সেটা হচ্ছিল না। আমরা এটাও ভেবে নিয়েছিলাম যে ওদেরকে যতই বলি, প্রথম দিকে ওদের ভুলটা ধরাতাম, দেখলাম ভুল ধরিয়েও লাভ নেই, ওরা হবে না, ওটা হওয়ার না, ওটা কুকুরের লেজের মতো, সোজা হবে না। তখন সংকল্প নিলাম যে একে উল্টাতে হবে, এ না হলে মানুষ নির্যাতনের শিকার হবেন, মানুষ সমস্যায় পড়বেন, একে উল্টানো হয়েছে। উল্টানোর জন্য জনমত তৈরি করেছি, উল্টানো হয়েছে, ওরা ডিরেক্টলি পলিটিক্সে গেছে। এবার আমরা কি চাই? এবার চাই বাংলার আসল পরিবর্তন। তো আসল পরিবর্তন করাতে গেলে কি এমএলএ হতে হবে? আসল পরিবর্তন করাতে গেলে আমরা যে কাজটা এখন করতে চাইছি, যে যেগুলো দরকার সেগুলো সরকারের নজরে আনা, এবং সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো বারবার নক করা, এটার জন্য এমএলএ কেন হতে হবে? তো আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তো করাতে পারি। তো সুতরাং আমি মনে করি যে সবাইকে যেতে হবে এটা না, যেমন ওই রকম লোকেরও দরকার আছে, তেমনি আমাদের মতো লোকেরও দরকার আছে বাংলায় কি কি দরকার, কি কি হচ্ছে না সেগুলোকে নক করা। আমরা কিন্তু অনেক বেশি। তাহলে এই হকার উচ্ছেদ নিয়ে কি বলবে? হকার উচ্ছেদের আমার দ্বিমত আছে, তো আমি তো বলেছি মানুষ হকার উচ্ছেদ একটা অনেক কারণে করতে হয়, সৌন্দর্যায়ন বা জরুরি পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে। কিন্তু এই না কোনো মানুষের পেটে ভাত আজকে রাতি বন্ধ হয়ে যাক। হকার উচ্ছেদ যেটা করা হয়েছে, যদি এই সরকার এসেই করে থাকে বলা হয়ে থাকে, আমি ওটা ডিটেলস বলতে পারবো না,
তো যদি এসেই করে থাকে রাতারাতি, আমি বলবো যে এটা ঠিক করেনি। এদেরকে অন্তত 6 মাস একটা নোটিশ দিতে পারতো। কারণ আমি দেখছিলাম কিছু ভিডিও সামনে এসছে, জিনিসপত্র সব পড়ে গেছে, খেজুরের দোকান, খেজুর পড়ে কান্নাকাটি করছেন, তাদের ঘরে কিন্তু বাচ্চা আছে, এটা মানতে হবে। তাদেরও কিন্তু ওনাকে ভোট দিয়েছেন পরিবর্তনের জন্যে। সুতরাং আমি নিশ্চয়ই হকার উচ্ছেদ করব, আমার জায়গা বের করব, কিন্তু এই না যে রাতারাতি করে দেবো। বাড়ির বাচ্চাটা দেখবে বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকছে, আর আমাদের খাবারের জিনিসটা আনতে পারছে না, সেও কাঁদছে বাবাকে দেখে। এই কান্নার জলের আমি নিজে সহ্য করতে পারবো না। সব কিছুই করবো গঠনমূলকভাবে, সিস্টেম মেনে, কাউকে কাঁদিয়ে না। এই যে ওই ইল্লিগাল বাড়ি ভাঙা হচ্ছে তপসিয়া তিলজলায়, খুব অন্যায় তো। ওখানে ইল্লিগাল বাড়ি কেন হবে? কেন 15টা বছর যারা ক্ষমতায় এলো মুসলিমদের ভোটে, কি করেছে মমতা ব্যানার্জি? কী করে গেছেন? সব ইল্লিগাল কাজে ফাঁসি দিয়ে চলে গেছেন। আজকে ফাঁসি দিয়ে চলে গেছেন, এই সরকার বলছে ইল্লিগাল বাড়ি ভেঙে দেবো। তাহলে বাড়ির ছেলে মেয়েগুলো কোথায় যাবে? আমি বলেছি যে অবশ্যই ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত, কিন্তু রাতারাতি ভেঙে দেওয়া এতে করলে কিন্তু ওই পরিবারগুলো ভেসে যাবে, বাচ্চাগুলো কাঁদবে। বাচ্চার কান্না আমার অ্যাটলিস্ট সহ্য হয় না। আমার নিজের বাচ্চা আছে, তো যেটা করতে হবে, ইল্লিগাল বাড়িগুলোকে চিহ্নিত করতে হবে। দরকার হলে ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে ইল্লিগাল বাড়ির মধ্যেও তার স্ট্রেংথ মাপতে হবে, যেগুলোকে টিকিয়ে রাখা যায় কি না। কারণ এখন তার ভেঙে তো আর সব ছাড়ছুড় দিয়ে সম্ভব না। তো লোকগুলো যাবেন কোথায়? একটা ফাঁদ পাতা হয়েছিল, তো মানুষ কম দামে বাড়ি কিনে ফেলেছেন, তারাও অন্যায় করেছেন, তাদের ভাবা উচিত ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে এইভাবেই হয়তো চলে যাবে। সুতরাং সেটা যখন মানে হচ্ছে না, এখন মামলা হয়েছে। তো আমি চাইবো নতুন সরকার অবশ্যই যে নতুন যেগুলো হচ্ছে না ইল্লিগাল বাড়ি, সেগুলোকে বন্ধ করতে হবে। এর জন্য একটা কঠিন বার্তা দিক, যা আর যেন না হয়। আর যেগুলো হয়েছে সেগুলোর সমাধান কি করে হয় সেটা দেখতে হবে। আর যেগুলো সত্যিই বিপজ্জনক, ডেঞ্জার জোনে পড়ে গেছে, সেইগুলো সেই পরিবারগুলোকে বিকল্প কোনো জায়গায় পাঠানো যায়, পাঠিয়ে ভেঙে দিক, সেটা করতে হবে। আমি এটাও বলছি না যে সকলকে পুনর্বাসন দিতে হবে, সেই দায়িত্ব কেন সরকার নেবে, কিন্তু মানুষগুলোকেও একটু তাদের বাসস্থান খুঁজে নেওয়ার সময়টা দিতে হবে, এটার আমি পক্ষপাতী। আচ্ছা শফিকুলদা, আজকে এত বড় পরিবর্তনের পরে আজকে আরামবাগ টিভি থেকে শফিকুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চাইবে? বলতে যাবো, আপনি খুব খারাপ করেছেন, বাংলার জন্যে সর্বনাশ করে দিয়ে গেছেন। আপনার সবথেকে বড় সমস্যা, আপনি কারো মতামত নেননি। উপদেষ্টা পরামর্শদাতা ছিলেন শুনেছি, তার পরামর্শ নিয়ে চলতেন বলে আমার মনে হয় না। চললে এইভাবে ডুবতো না। এমন কাজ করেছেন যেগুলো অল্প মেধার লোকেরা বুঝতে পারেন আপনি ঠিক করেননি। আর সবথেকে বড় সর্বনাশটা যেটা করে দিয়ে গেছেন, যার খেসারত এই সরকারকেও দিতে হবে, সেটা হচ্ছে ভাতা সিস্টেম এমন করেছেন, আজকে বাংলার মানুষের আমি দেখলাম এই সরকার আসতে না আসতেই ওই ভাতাগুলো পাবো কিনা সেই নিয়ে তারা শোরগোল ফেলে দিয়েছেন। কীরকম ভাতামুখী হয়ে গেছি। আমি বলেছি, একটা সুস্থ সবল মানুষকে একটা সরকার কখনো নগদ অর্থ দিতে পারে না। আমার খুব গায়ে লাগছে 3000 টাকা করে যারা এই যে দেওয়া হচ্ছে, সুস্থ মানুষ 3000 টাকা করে পাচ্ছেন মাসে। ওটা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বেতন হিসেবে, কাজ করে 3000 টাকাটা পেতেন। কেন মানুষগুলোকে কাজ করানো যায় না? কাজ করিয়ে টাকা দাও, কর্মসংস্থান হবে, একটু স্থায়ী সম্পদও তৈরি হবে, তো তাতে ভালো হবে। বসে টাকা দিলে একটা জাতি, একটা দেশ কখনো এগোতে পারে না। তো এখন উনি ওই কালচার তৈরি করে গেছেন। এখন এরা যদি না বলতো, ক্ষমতা দিয়ে আসতে পারতো না। মানুষের ব্রেন ওয়াশটা এমন করে দেওয়া হয়েছিল, ফলে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। ফলে এই যে সর্বনাশগুলো উনি করে দিয়ে গেছেন, প্রকৃত উন্নয়ন করেননি, লোন করেছেন আর বিলিয়েছেন। এটাতে আমাদের খুব সর্বনাশ করে দিয়ে গেছেন। ফলে আপনি যা করেছেন, আর সর্বনাশের দিকে এগোবেন না। আপনি অবসর নিয়েছেন, যদি জেল যাত্রা থেকে বেঁচে থাকেন, বাকি সময়টা অন্যভাবে কাটিয়ে দিন। গান টান করেন, কবিতা ছবি কী সব করেন না, ওগুলো করুন। আর ভাইপোকেও, আর জানি না ভাইপোর সিদ্ধান্ত ভাইপো হয়তো নেবেন, ওনার একেবারে এখান থেকে সরে যাওয়া উচিত। আর যা আপনি করে গেছেন, খুব বাজে কাজ করেছেন। আপনার দুর্ভাগ্য হবে এটাই, আপনি হয়তো বলবেন এগিয়ে বাংলা অমক তমক অনেক কিছু বলে গেছেন, কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে কোনো মানুষ এখানে আর এগিয়ে রাখবেন না। মানুষ আপনাকে মনে রাখতে পারেন ওই কারণে খারাপ হিসেবে, যে আপনি বাংলাটার সর্বনাশ করে দিয়ে গেছেন। এটাই হবে আপনার রেকর্ড। তাহলে আপনি যা করেছেন, আপনার সেটা আপনি তার পরিচিতি আপনি নিজেই তৈরি করেছেন। এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর কি বলবো। আর বিরোধী, তুমি যেহেতু বিরোধী সত্তা, প্রতিবাদী সত্তার একজন মানুষ, বিরোধী ছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভা বা গণতন্ত্র, এটা কি ভালো হবে? এটাও তো ভালো হবে না শফিকুল্লাহ। একেবারেই না। দেখো, আমাকে লোকে মনে করে, বিরোধিতা করবে কে? আমাকে কেউ মনে করেন আমি নাকি বিজেপির দালাল, বিজেপির টাকা পয়সার। আমি তোমার ক্যামেরা বলছি, একটা টাকা দেখা ভোট তো হয়ে গেল যে আমি ইউটিউবের বাইরে কারোর থেকে কোনোদিন টাকা আমি নিয়েছি। কিন্তু লোকে বলে আমাকে বিজেপির লোক। আমি বিজেপির কিছু না, টিজেপির ব্যাপার না। আমি পরিবর্তন চেয়েছিলাম, বিজেপির সামনের সারিতে ছিল, আমার খবরগুলো ওদের কাজে লেগেছে, তাই হয়তো কেউ লিঙ্ক খোঁজার চেষ্টা করেছেন। আমি বিজেপির না। আমি কিসের?
আমি সব সময় ছিলাম মানুষের স্বার্থে এবং পরিবর্তনের জন্য আমি তখন লড়েছি। কিন্তু আমি এখন যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই বিরোধী আসন দরকার। বিরোধীকে না রাখলে মানে ঠিক ভুল সেটা কে ধরাবে, কে? বিরোধিতার প্রয়োজন রয়েছে। বিরোধীদেরকে পুরো শেষ করে দিয়ে চললে তাহলে কিন্তু সেটা গণতান্ত্রিক সিস্টেমে চলা হবে না। আমরা বিরোধিতা চাই, কিন্তু এটাও ভাবতে হবে যারা ছিল তারা কি বিরোধী ছিল? তারা চোর ডাকাত ছিল। তারা চোর ডাকাত, ফলে তারা নিজেরাই বিরোধী থাকতে পারবে না। তারা ঠিক আপোষের জায়গায় চলে যাবে, একটা সেটিং ফিটিংয়ের জায়গায় চলে যাবে। ওরা বিরোধী না। বিরোধী নিশ্চয়ই এই রাজ্যের একটা মানুষ, একটা অংশের মানুষ তারা বিরোধী অবস্থানে থাকবেন। তারা নতুন নেতা, নতুন কাউকে খুঁজে নেবেন। তারা দেখবে তুমি আবার সামনের সারিতে দেখবে নেতা হিসেবে তারা চলে আসবেন। যাদেরকে তুমি দেখছো তৃণমূল কংগ্রেস, এরা কিন্তু বিরোধী হিসেবে থাকবে না। 80টা এমএলএ থাকতে পারেন, 40টা এমপি থাকতে পারেন, তুমি দেখো না কিছুদিন পর বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস থাকবে না। অন্য বিকল্পের একটা উত্থান ঘটবে। একদম ভালো একটা ইস্যু মনে করিয়ে দিলে। ধর্নাতে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ছাড়া 2-4 জন, নয়না বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিরা কোথায়? মানে কোনো সাংসদরাও এলেন না। মানে এই চিত্র তো মারাত্মক চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তো মনোবল বলে আর মানে কিছু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে হাসবেন, সেই বিস্কুটের হাসির মতো বিজ্ঞাপন যেমন হয় আর কি। এখন ওই যে বললাম, সবাই পিঠ বাঁচাতে চাইছেন, সবাই জল মাপছেন ওখানে গেলে যদি টার্গেট হয়ে যায়। তাছাড়াও এত কষ্ট করে ধর্না তো ওনারা দেন না, না ওনার এসি এয়ার কুলার চলবে, হাওয়া আসবে, ওরকম রোদে ঝড়ে কে ওখানে দাঁড়াতে যাবেন? সেই জন্য আসেননি। ফলে এনারা ধান্দাবাজ। তাই তো বলছি, ধান্দাবাজরা কখনোই বিরোধী আসনে বসবেন না। ওনারা বিরোধী লড়াইটা করতে পারবেন না। যে ঋতব্রত থেকে শুরু করে 60 জন বলছেন, দেখবেন কতজন বাইরে বের হন। এরা অ্যাকচুয়ালি ক্ষমতার সঙ্গে থাকা লোক, ক্ষমতা নেই, এখন নাম কাও আসতে ওই পিঠ বাঁচানোর জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। তারপরে তুমি দেখবে সব উধাও, খুঁজে পাওয়া যাবে না লোকজনদেরকে। বরং বিকল্প হিসেবে আরও অন্য দল উঠে আসতে পারে, অন্য মুখ উঠে আসতে পারে। কারণ মানুষ সবসময় একটা অংশ সবসময় বিরোধী থাকবেনি, এটা দেখতে পেতে আমার একদম শেষ প্রশ্ন, এত ভালো একজন সাংবাদিক ছিলে মেন স্ট্রিমের নিউজ চ্যানেলে, সেখান থেকে একদম সোশ্যাল মাধ্যমে নিজের সত্তা, নিজের পরিচয়, এই টার্নওভারটা কেন? কোনো ঘটনা, কোনো আঘাত বা অন্য কোনো ভাবনা? না, আমি কাজ করতে করতে শুরু করেছিলাম। কলকাতা টিভিতে তখন চাকরি করতাম, করতে করতে শুরু করেছিলাম। তখন আমার মিডিয়ার কাজগুলো ততটা ভালো লাগছিল না, যেভাবে কাজ করতে চাই সেভাবে কাজ হচ্ছিল না। আর দ্বিতীয়ত নিজে একটা কিছু করব, নিজের মতো করে বলবো, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সেই জন্য আমি মেন স্ট্রিম মিডিয়াতেই, মানে আমি ইউটিউব তখন ছিল না, তখন আমি একটা পত্রিকা শুরু করি, আমার খানাকুল বার্তা, আর আমতায় আমতা বার্তা, আমাদের আরামবাগে পৌর বার্তা। এই করতে 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 পরে টিভি করার কথা ভাবি, আরামবাগ টিভি। যখন করলাম আরামবাগ টিভি, দেখি মানুষ খুব নিচ্ছেন, কারণ মনের মতো করে সব বলতে পারছি, যা ঘটছে তাই বলছি। আর যা ঘটছে তাই বলতে গেলাম বলেই তো শাসকের নজরে চলে এলাম, কুনজরে চলে এলাম, পুলিশের কড়া দৃষ্টিতে চলে এলাম। এমন কিছু খবর করলাম, পুলিশ সমস্যায় পড়ে গেল, তারপর থেকে কেস দেওয়া শুরু হয়ে গেল। এই করতে 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 পুলিশ সব তুলে নিয়ে চলে গেল। অনেক চেষ্টা করেও আটকাতে পারলাম না। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ বারবার নিতাম, ওরা বারবার কেস দিত। করতে করতে নিয়ে চলে গেল, টিভি চ্যানেলে সব মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেল, জেলবন্দি করে ফেললো আমাকে, আমার ওয়াইফ, সবাইকে। যখন বেরোলাম তখন দেখলাম কিছুই নেই, টিভি চ্যানেল চালানোর মতো কিছুই নেই। তখন ইউটিউবটা পড়েছিল, ইউটিউবে অ্যাকাউন্ট তখন আমার চালু ছিল। তখন আর ঠিক করলাম যে যখন চ্যানেলের সব মেশিনপত্র নিয়ে চলে গেছেন, এখন তার ওগুলো দেওয়া হচ্ছে না, তখন ইউটিউবে কাটা শুরু করি। যখন ইউটিউবে শুরু করলাম, দেখলাম মানুষ সেটাকে গ্রহণ করছেন। তখন ভাবলাম যে দূর, তাহলে আর ফালতু আর নতুন করে চ্যানেল খোলার ঝুঁকি নিয়ে কী লাভ? ওটা তো আবার শাটার ডাউনের ব্যাপার আছে, তো অফিস করতে হবে, কেবিল তার লাগাতে হবে, ওখানে অনেক অত্যাচার হবে। আর ইউটিউব মানে আমি যেখানে যেখান থেকে চালাতে পারি খবর। আমি কলকাতার বাইরে আমি তখন লুকিয়ে বেড়াচ্ছি, কিন্তু খবর করে যাচ্ছি। তখন এই প্ল্যাটফর্মটাকে মানে ভাবলাম যে এটাই আমার জন্য আইডিয়াল। তো তাতেই আমি থাকলাম, মানুষ গ্রহণ করতে শুরু করলো, কেস বন্ধ হয়নি। তো যত কেস হয়েছে তত আমার জনপ্রিয়তা বেড়েছে আস্তে আস্তে এই জায়গায়। একদম ওয়ান লাইনার কয়েকটা নাম জিজ্ঞেস করব তোমার চোখে। মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি সেন্সে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কলঙ্ক। শুভেন্দু অধিকারী। বাংলার নতুন স্বপ্ন। থ্যাংক ইউ দাদা, এতটা সময় দিলে এত ব্যস্ততার মধ্যেও বেঙ্গল ভয়েসকে, তার জন্য আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞতা। খুব ভালো থেকো। আরামবাগ টিভি তো আপনারা দেখেনি, এবং শফিকুল্লার এই যে কথাগুলো, এগুলো কিন্তু সবসময় আমাদের মনে থাকবে। কারণ এই যে হাওয়ার দিকে হাঁটা, বা আমরা যদি সমান তালে হাঁটি তাহলে সেটা খুব সহজ হয়, কিন্তু তার বিপরীতে হাঁটা, এই মানুষটি সেই বিপরীতে হেঁটে দেখিয়েছেন জয়লাভ করে। আজ এ পর্যন্তই, অনেক গল্প হলো, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আরামবাগ টিভি, আর অবশ্যই বেঙ্গল ভয়েস।